আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। মাদকের অর্থ জোগাতে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে অপরাধ বিশ্লেষকদের দাবি। সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রতি জোরদারে গুরুত্বারোপ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কমিশনের আশু করণীয় সুপারিশগুলো বাস্তবায়ন করতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। এ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার। চকর মালিথা রিপোর্ট। ২০০০ পৃষ্ঠার ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর কমিশনের আশু করণীয় সুপারিশগুলো নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল রিপোর্টের চুম্বক অংশ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এই সরকারের আশু করণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয়, ৬১টি বিভাগ রয়েছে, ওনারা ২৫টি মন্ত্রণালয় এবং ৪০টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। আরও ৫ কমিশনের রিপোর্টের জরুরি বিষয়গুলো উঠে আসে সংবাদ সম্মেলনে। জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন। পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আইন উপদেষ্টা বলেন, অবাধ মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের উদারতার কারণেই স্বৈরাচার শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মাদকের অর্থ জোগাতে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা। তারা বলেছেন, সমস্যা সমাধানে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নজরদারি বাড়ানো প্রয়োজন। অপরাধ প্রবণতা বাড়ার পেছনে কিছু পোশাক কারখানা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াকেও দায়ী করেন বিশেষজ্ঞরা। শাকের আদনানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই
চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন অপরাধ চক্রের হটস্পট। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যবস্থা ও নজরদারিতে ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এমন বাস্তবতায় সীমান্ত এলাকা দিয়ে যেন মাদক আসতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত, তারপরেও হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরও সুযোগ খুঁজছে। ডিএমপি বলেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে, এই কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত ৩-৪ মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন 7 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। রড উৎপাদনে বিশ্বের সবচেয়ে আধুনিকতম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি এখন বাংলাদেশে। আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড বার্ষিক 30 লাখ টন উৎপাদন সক্ষমতা নিয়ে বাংলাদেশের জন্য এই অর্জনের সুখবর দিলেন গ্রুপটির কর্মকর্তারা। রড উৎপাদনে গুণমান বজায় রেখে দেশের বাজারে আধিপত্য বৃদ্ধির পাশাপাশি নতুন পণ্য এনে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানাটি ঘুরে এসে রাসেল জমাদ্দারের ছবিতে রিজভি নেওয়াজের রিপোর্ট। 2009 সালে 700 একর জায়গা নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড AKSML এর। বছরে 12 লাখ টন রড উৎপাদন সক্ষমতায় দিনে দিনে যুক্ত হয়েছে ইলেকট্রনিক আর্ক ফার্নেস সহ নানা আধুনিক প্রযুক্তি। ফলে নির্মাণে ভরসা পেয়েছেন লাখো গ্রাহক। পাশেই নির্মিত নতুন রিরোলিং মিলেও উৎপাদন শুরু হয়েছে। 2টি ইউনিটে বিনিয়োগ হয়েছে প্রায় 9.5 কোটি টাকা। 18 লক্ষ টনের ক্যাপাসিটি নিয়ে আমরা সহসাই সেটা উদ্বোধন করতে যাচ্ছি। এটা ইনফ্যাক্ট কমিশনিং স্টেজের একদম লাস্ট ফেজে আমরা আছি। এটার সাথে সাথে আরও নতুন প্রোডাক্ট আপনারা পাবেন সহসাই মার্কেটে, তারও প্রস্তুতি চলছে। আবুল খায়ের প্রোডাক্ট শতভাগ বিশ্বস্ততার সাথে তৈরি করা হয় এবং যে টেকনোলজিতে তৈরি করা হয় সেই টেকনোলজিতে ভুল করার কোনো স্কোপ নাই। বাংলাদেশে এখন ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শুধু যে রিবার করছি তাই নয়, রিবারের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অলরেডি বাজারজাত শুরু করেছি। ব্যবসার পাশাপাশি কর্মীদের কল্যাণে নিবেদিত আবুল খায়ের গ্রুপ। কয়েক হাজার কর্মী কাজ করছে, 24 ঘন্টা ফ্যাক্টরি চলছে। তাদের চারিদিকে সবসময় তাদের তদারকি করা এবং তাদের সুযোগ সুবিধা, তাদের স্বাস্থ্যগত দিকে আমরা খেয়াল রাখছি। আমরা তাদের পরিবারের জন্য আমাদের একটা স্কুল আছে। এই মুহূর্তে রডের চাহিদা প্রায় 65 থেকে 75 লাখ টন। আস্থা অর্জনের মাধ্যমে দেশি বাজারে এককভাবে 30 লাখ মেট্রিক টন রড যোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিপ্পন স্টিল অর্থাৎ জাপানের সবচেয়ে বড় যে স্টিল মিলস, সেখানে উৎপাদিত রডের যে ভূমিকম্প সহনশীলতা, আবুল খায়ের স্টিল মিলসের উৎপাদিত রডের ভূমিকম্প সহনশীলতা প্রায় একই মানের। যদি তাই সত্য হয় তাহলে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এই অর্জন নিঃসন্দেহে গৌরবের। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, সীতাকুণ্ড, চট্টগ্রাম। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের ভেসে বেড়ানো ঝিরিপথে ট্রেকিং, নৌভ্রমণ সহ অনেক কিছুর সম্ভার নিয়ে অপেক্ষায় আছে বান্দরবানের লামা পর্যটন কেন্দ্র। তাই ভিড় বাড়ছে সব বয়সী পর্যটকদের। প্রথম পর্বে প্রকৃতির এমন সৌন্দর্যের কথা জানাচ্ছেন মাজহারুল হক মান্না। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে পূবের আকাশে উদিত হচ্ছে সূর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো কুয়াশা দেখে মনে হতেই পারে যেন মেঘের ভেলা।
দূর পাহাড়ের চূড়ায় চূড়ায় ঝুমঘর, চুপচাপ বসে থেকে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। আর পাহাড়ের যে সুন্দর একটা মুক্তকর বাতাস, যে দূষিত কোনো কিছু পাওয়া যায় না, এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা পথে নামতে থাকা, গন্তব্য ঝিরিপথে ট্রেকিং। পাহাড় আপনারা জানেন ইয়াংসা, যেটা লামার উপজেলায় পড়েছে, এটার পর্যটনের নতুন আকর্ষণ। আর এখানে যেমন ঝিরিপথ আছে, গুহা আছে, আর মাতামুহুরি নদী আছে, সব মিলিয়ে ইয়াংসা একটা পর্যটনের নতুন দিগন্ত বলা যায়। মিরিঞ্জা খুব কাছে, হাল আমলে খুব জনপ্রিয়। আমি মনে করি যারা পর্যটন মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা অন্যতম গন্তব্য হতে পারে ইয়াংসা। ঝিরির পানি, কঠিন পাথর আর সরু পথ ধরে এগিয়ে চলেন ভ্রমণ পিপাসুরা। মাঝে মাঝে দেখা মেলে ঝর্ণার। শীতকালে পানি নেই তেমন, দুপাশে উঁচু পাহাড়, মাঝে মাঝেই ভেসে আসে পানির স্রোতের শব্দ। ঘরে বসলে তো এই মজার আনন্দটা পাওয়া যাবে না, কষ্ট করতে হবে, কষ্টের মধ্যে যে ফিলিংসটা পাওয়া যায় এটা বোঝানো না আসলে বোঝানো যাবে না। 2 ঘন্টার মতো ট্রেকিং শেষে এবার 1600 ফিট উঁচু পাহাড়ি পথে ওঠা। মাঝড়ক মান্না, চ্যানেল আই, বান্দরবান। দেশের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পরিবেশ সহ সার্বিক সচেতনতা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে চট্টগ্রাম সমিতি, ঢাকার মেজবান ও মিলন মেলায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, হুমকিতে থাকা মানব সভ্যতা রক্ষায় প্লাস্টিক সহ সব দূষণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়ে তিনি প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। আলিম আল রাজের রিপোর্ট। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর নানা জাতিগোষ্ঠীর সম্মিলনে ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা বহন করা চট্টগ্রাম খ্যাত প্রাচ্যের রানী হিসেবেও। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের শতবর্ষী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকা 1997 সাল থেকে সমাজসেবা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের গবেষণা ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সমাজসেবা, শিল্প ও চিকিৎসা খাতে বিশেষ অবদানের জন্য আরও 4 গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত মেজবান ও মিলন মেলায় সামাজিক সম্প্রীতি ও পরিবেশ বান্ধব জীবনাচারের টেকসই অগ্রগতি নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। যে চট্টগ্রামের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং যেই উদ্দেশ্যে এই সংগঠনটা গঠিত হয়েছে সেটার যাতে অব্যাহত থাকে। ঐতিহ্যবাহী যে আমরা মেজবান করি, এই মেজবানকে সার্থক করার জন্য সবাই এসে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। হৃদয়ের টানে, মনের টানে বড় বাড়ির মানুষ দেখি চিটাঙ্গের মানুষের কর্ণফুলের গন্ধ, কর্ণফুলের গ্রাম, পাহাড়ের গ্রাম, এভাবে বলে চিটাং সবাই তুমি যাই স্থান ব্যবসা করি, মানে দেশকে কোনো উপকার করতে পারি। আমরা স্কুল চালাই, ক্লিনিক চালাই, ফ্রি ক্লিনিক চালাই। দোয়া করেন যে বিএসআরএম এই দেশকে আর 100 বছর কাজ করতে পারি। রোগী চিকিৎসক সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের দেশে একটা স্বাস্থ্য আন্দোলন দরকার, যাতে মানুষজন কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে অসুস্থ না হতে হন এবং অসুস্থ হলে কিভাবে দ্রুত চিকিৎসা নিতে পারেন। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগে
গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশের যে বিপর্যয় ঘটছে, যে বিপর্যয়গুলোর মধ্যে কিন্তু বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং আমাদের জল দূষণ, এই যে আমাদের যে নানা ধরনের দূষণ, এই দূষণের কারণ কিন্তু আমরাই কিন্তু করছি। এবং আমরা যা খাচ্ছি, এই মাটিতে যখন যাচ্ছে এই প্লাস্টিক, এই মাইক্রন কিন্তু আমাদের শরীরেও আসছে। প্লাস্টিকের ব্যবহার যদি না কমাই, আমাদের এই পরিবেশ প্রকৃতিকে কিন্তু এই প্লাস্টিক দুর্বিষহ করে ফেলছে। একেবারে রাতারাতি তো বন্ধ করা যাবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। আপনারা যদি সচেতন হন তাহলেই কিন্তু একটা বিশাল উপকার হবে বাংলাদেশের। এবং আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, তখনই আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এবং এই দেশটা ভালো থাকবে। সময়ের প্রয়োজনে ইতিহাস ঐতিহ্য রক্ষা যেমন জরুরি, তেমনি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে অভিমত সমাজ বিজ্ঞানীদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। শুধু 52 ফেব্রুয়ারিতেই নয়, সংবাদপত্রে মার্চ জুড়ে ছিল ভাষা আন্দোলনের খবর। সেই সাথে ছিল ভাষার জন্য জীবন দেওয়া ভাষা শহীদদের বীরত্বগাথা। 1952 সালের মার্চ মাসে সংবাদপত্রে ভাষা আন্দোলনের বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সংবাদপত্রের, এমন শিরোনাম ছিল 1952 সালের মার্চের প্রথম 3 দিন। সেই সাথে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নিন্দা জানানো হয়েছে চট্টগ্রামে। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে দাবি জানানো হয় যশোরে, নিন্দা জানানো হয় সিলেট থেকেও। মার্চের 4 থেকে 7 তারিখের সংবাদের হেডলাইন ছিল, বাংলা ভাষা বাংলা না হলে পুনরায় আন্দোলন হবে। আরেক সংবাদের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় প্রদেশব্যাপী বিক্ষোভ। অন্য আরেক সংবাদে বলা হয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির পেছনে পূর্ববঙ্গের জনগণের পূর্ণ সমর্থন আছে। 7 মার্চের সংবাদপত্রে বলা হয়, রাষ্ট্রভাষা কর্মপরিষদের ছাত্র ধর্মঘট প্রত্যাহার। সেদিনের সংবাদপত্রে আরও বলা হয়, গুলিবর্ষণের প্রতিবাদে সভা ও শোভাযাত্রা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী ও রংপুরে। 1952 সালের 8 মার্চ থেকে মাসব্যাপী প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় প্রদেশব্যাপী বিক্ষোভ, যেখানে উল্লেখ করা হয় খুলনা, রাজশাহী ও কুষ্টিয়ার কথা। একই সংবাদ প্রকাশিত হয় 9 মার্চের সংবাদপত্রে, তবে এদিন ছাপানো হয় ময়মনসিংহ, জামালপুর ও বরিশালের কথা। পরের দিনের সংবাদপত্রে ছাপানো হয় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবির সমর্থন। 11 মার্চের পত্রিকায় সংবাদ ছিল ভাষা আন্দোলন সম্পর্কে ধৃত ব্যক্তিদের মুক্তিদানের অনুরোধ। মাসের পরবর্তী দিনগুলির সংবাদপত্রের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণ সম্পর্কে বিভিন্ন মহল থেকে তদন্ত দাবি। মুন্সিগঞ্জ থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সংবাদও ছিল এ সময়ে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেশে শ্রম শক্তিতে নারীদের অংশগ্রহণ 36.3% থেকে বেড়ে 42.67% হয়েছে। তবে মাঝারি ও উচ্চ পর্যায়ের নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব আশঙ্কাজনকভাবে কম বলছেন সংশ্লিষ্টরা। মধ্য পর্যায়ের পেশাজীবী নারীদের ক্ষমতায়ন ও ক্যারিয়ারের বিরতির পর আবারও নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ ও নেতৃত্বে ফেরাতে ওয়াটার এইড এবং অক্সফামের উদ্যোগে অনির্বাণ রাইজ অ্যান্ড লিড কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এই আয়োজনে অক্সফামের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসান জাহান, লঙ্কা বাংলার ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম ও সংশ্লিষ্টরা বক্তৃতা করেন। পরে প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস সহ বিভিন্ন বেসরকারি দাতা গোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে মুক্ত আলোচনায় নারী নেতৃত্ব বিকাশের বাধা নিয়ে কথা বলেন বক্তারা। তারা প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং পারিবারিক দায়িত্ব, বিশেষ করে গর্ভকালীন ছুটির জন্য নারীরা কিভাবে পিছিয়ে পড়েন তা নিয়েও আলোচনা করেন। এবারে কৃষি সংবাদ।
সবুজে ভরে উঠেছে তিস্তা নদীর বুক। প্রতি বছর চরাঞ্চল থেকে 3.5 কোটি টাকার ফসল উৎপাদন হওয়ায় সমৃদ্ধ হচ্ছে রংপুরের কৃষি অর্থনীতি। চরাঞ্চলে ফসল আবাদ বাড়ায় কৃষকদের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রংপুর থেকে এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ার পর রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় জেগে উঠেছে চর। এসব চরে আলু, মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, শাকসবজি সহ মশলা জাতীয় ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। শুষ্ক মৌসুমের 6 মাস চরাঞ্চলে উৎপাদিত ফসল দিয়েই চলে তাদের জীবন জীবিকা। নদীর পানি শুকানোর পরে আমরা রসুন, পেঁয়াজ এবং একটু আলু এইটুকুই করি। এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আলু শেষ হইলে আবার বাদাম আবাদ করব, ওই আমরা বাদাম আবাদ করি, আবাদ শেষ হয়ে যায়, তখন তিস্তা নদের পানি মনে করো ভানুবাস হয়ে যায়। চাষাবাদের জন্য যদি মনে করেন রাস্তা ঘাটটা যদি সুবিধা হয়, তাহলে আমাদের যে কোনো পণ্য এখানে আনার সুবিধা হবে। শ্বাসসবত গাড়ি, গরুর গাড়ি, মনে করেন পাওয়ার টিলার আনার সুবিধা হবে আমাদের। কৃষি বিভাগ বলছে প্রতি বছর জেলার 67টি চরে 1.25 লাখ টন ফসল উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। আমরা সব সময় কৃষক ভাইদেরকে পাশে থেকে যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে যাতে যেগুলো ব্যবহার করে তারা আপনার কম খরচে বেশি টাকা লাভ করতে পারে, সেই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলার 3 উপজেলায় 9,897 হেক্টর চরের জমি রয়েছে। এর মধ্যে 7,968 হেক্টর জমিতে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। প্রায় 2 যুগ ধরে নানা প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশেপাশের প্রাণ এবং প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এইসব পাখি। এটিএম শামসুজ্জোহর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রামরাই দিঘির অবস্থান। দিঘির স্বচ্ছ জলে দিনভর লুকোচুরি আর জলকেলিতে ব্যস্ত পানশাল, পানকৌড়ি, বালিহাঁস, পাতিহাঁস সহ নানা প্রজাতির হাজারো পরিযায়ী পাখি। এমন নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রাচীনতম এই দিঘির পাড়ে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এই সুন্দর সুন্দর অতিথি পাখিদের দেখতে আমাদের রানীশঙ্কল থেকে বিভিন্ন জায়গা থেকে, এর আশেপাশে এলাকা থেকে অনেক দর্শনার্থী আসে। আর এই অতিথি পাখি দেখে আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দিত হয়। সত্যি আমার এই অতিথি পাখিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। রামরাইকে পরিযায়ী পাখির অভয়ারণ্যে পরিণত করতে কাজ করছে জেলা প্রশাসন। কেউ যেন পাখি শিকার না করে এ ব্যাপারে আমরা স্থানীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। নিয়মিত সেখানে আমাদের পাহারাদার রয়েছে যাতে করে কেউ পাখি শিকার না করে। অবৈধ শিকার বন্ধ সহ প্রশাসনের হস্তক্ষেপে রামরাই দিঘি পরিযায়ী পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। সাবরিনা হাসান, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। সব শেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 6 সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। মাদকের অর্থ জোগাতে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে অপরাধ বিশ্লেষকদের দাবি। সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্বারোপ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।